ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষার 2024-25 সালের পরীক্ষার প্রশ্নের সহজ বেসিক সহ অল্প সময়ের মধ্যে পূর্ণাঙ্গ ব্যাখ্যা সহ সমাধান। প্রথমে পদার্থবিজ্ঞান। 1 নম্বর প্রশ্ন, এত মিটার দীর্ঘ 2 সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটা অনুভূমিক রডের এক প্রান্তে একটি দেয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো আছে। এই যে একটা দেয়ালের সাথে একটা অনুভূমিক ভূমির সমান্তরাল একটা রড দৃঢ়ভাবে এই জায়গায় আটকানো আছে। রডের অপর প্রান্তে 31.4 কেজি ভর ঝুলানো হলো। এই ভর ঝুলানোতে রডের কৌণিক বিকৃতি হলো 0.01 রেডিয়ান এককে দেওয়া আছে। এক প্রান্ত তো দেওয়ালের সাথে ঝুলানো, এক প্রান্ত দেওয়ালের সাথে সুদৃঢ়ভাবে আটকানো, অপর প্রান্তে একটা ভর ঝুলানো হইলো, সেই বস্তুর ভর দেওয়া আছে এম জি গুণ করলেই পেয়ে যাব তার ওজন বলের ফলে সে এরকম রডের উপর একটা বল প্রয়োগ করবে, ফলে রডের একটা কৌণিক বিকৃতি ঘটবে। সেই কৌণিক বিকৃতি থিটার মান রেডিয়ানে বলে দিয়েছে। রডের উপাদানের দৃঢ়তা গুণাঙ্ক ইটার মান কত? যেহেতু একটা বস্তু ঝুলানোর ফলে বস্তুর ওজনটা এখানে বল প্রয়োগ করেছে, তাহলে এফ সমান কি লিখবো? mg। ইটা সমান এফ বাই এ থিটা। এফ হচ্ছে প্রযুক্ত বল, যেহেতু আমি ভর জানি, ভরকে জি দিয়ে গুণ করলে আমি পেয়ে যাব প্রযুক্ত বল। আর এ হচ্ছে তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কত? পাই ডি স্কোয়ার বাই 4। ডি এর মান কত? সেন্টিমিটার আছে, 100 দিয়ে ভাগ করে মিটার নিয়ে যেতে হবে। আর থিটার মান রেডিয়ানে সরাসরি দেওয়া আছে, তাহলে আর রেখে রেডিয়ানে নিয়ে যাওয়ার দরকার নেই। এম এর মান বসাবো, জি এর মান বসাবো, পাই ডি স্কোয়ার থিটা যদি বসাই তাহলে প্যাসকেলে অ্যান্সার চলে আসবে। এটাকে গিগা প্যাসকেলে নিয়ে গেলে আমি পেয়ে যাব আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। 2 নম্বর ম্যাথ। এক্স ইকুয়ালস টু দেওয়া আছে, ওয়াই ইকুয়ালস টু সময় একটা ফাংশন দেওয়া আছে, জেড ইকুয়ালস টু সময় একটা ফাংশন দেওয়া আছে। এর দ্বারা বর্ণিত বক্রপথে একটা কণা ভ্রমণ করছে। টি ইকুয়ালস টু 0 সময় কণাটার বেগ কত? তাহলে বেগ ভি ইকুয়ালস টু হচ্ছে এক্স অক্ষ বরাবর স্বর্ণের পরিবর্তন, ওয়াই অক্ষ বরাবর স্বর্ণের পরিবর্তন, জেড অক্ষ বরাবর স্বর্ণের পরিবর্তন, এবং এক্স অক্ষ বরাবর আই ক্যাপ একক ভেক্টর, জে ক্যাপ ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টর, কে ক্যাপ জেড অক্ষ বরাবর একক ভেক্টর। এবার এক্সকে যদি আমি সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে ওয়াইকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব, জেডকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলে আমি এই ভ্যালুগুলো পাবো। ডিফারেন্সিয়েশন কীভাবে করছি? যেহেতু এক্সকে সময়ের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, তাই এর যে সহগ -2, এই -2টা কোথায় চলে আসবে? সামনে চলে আসবে। আর ই টু দি পাওয়ার -2টি এভাবেই থাকবে, কারণ ই টু দি পাওয়ার এ এক্সের ডিফারেন্সিয়েশনের সূত্র ছিল এ ই টু দি পাওয়ার এ এক্স, ওই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর আই ক্যাপের মতন থাকবে। এবার ওয়াইকে ডিফারেন্সিয়েশন করব, টি এর সহগ কত? 3, তাহলে 3 দোকানে হবে কত? 6। আর কসকে ডিফারেন্সিয়েশন করলে হবে কত? মাইনাস সাইন। তাহলে 2 cos 3টিকে যদি ডিফারেন্সিয়েশন করি, 3টা সামনে চলে আসে দেখে 3 দোকানে 6, আর কসকে ডিফারেন্সিয়েশন করলে কত আসে? মাইনাস, তাহলে আসবে -6 সাইন 3t জে ক্যাপ। একইভাবে যদি সাইনকে ডিফারেন্সিয়েশন করি তাহলে আসবে কি? কজ। আর টি এর সহগ 2, এই 2 এর সাথে গুণ হয়ে গেলে কত আসবে? 4, এখানে হবে 4। আর কস 2t তো থাকবেই, যেহেতু জেড অক্ষ বরাবর একক ভেক্টর, তাহলে এখানে কে থাকবে? এবার টি ইকুয়ালস টু, যেহেতু সময় 0, তাই এইখানে টি এর মান 0 বসাবো, এইখানে টি এর মান 0 বসাবো, এইখানে টি এর মান 0 বসাবো। 0 বসাইলে ই টু দি পাওয়ার 0 কত আসে? 1, তাহলে কি আসবে? 1 × -2। আর সাইন 0 ডিগ্রির মান কত? 0, তাই এই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। আর কস 0 এর মান কত? কস 0 এর মান হচ্ছে 1, তাহলে 4 একে 4, তাহলে 4k। এটা হচ্ছে আমার অ্যান্সার। 3 নাম্বার, অপবর্তন ঝালর গ্রেটিং ব্যবহার করে একটি পর্দার ডোরা, আলোর ডোরা পাওয়া গেল। সমস্ত যন্ত্রপাতি, উৎস, গ্রেটিং, পর্দা সব যদি আমি সেম রাখি, তাহলে 1.33 প্রতিসরণাঙ্কের একটা তরলে যদি নিমজ্জিত করি, পর্দায় গঠিত আলোর ডোরা কি হবে? অপরিবর্তিত থাকবে, কাছাকাছি আসবে, ছড়িয়ে পড়বে, একপাশে সরে যাবে। ধরো ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থ, এটা ধরো ডোরা ব্যবধান বা ডোরা প্রস্থ এখন যা আছে, আমি যদি এই প্রতিসরণাঙ্কের তরলে নিয়ে নিমজ্জিত করি, তাহলে এর দৈর্ঘ্য কি বেড়ে যাবে, না হচ্ছে দৈর্ঘ্যটা কমে যাবে, সেটা জিজ্ঞেস করেছে। তাহলে দৈর্ঘ্য কমে গেলে বা ডোরাগুলোর কাছাকাছি চলে আসলে প্রস্থ কমে যাবে বা ব্যবধান কমে যাবে। আর যদি দূরে সরে যায় তাহলে বেড়ে যাবে, বা ছড়িয়ে যায় বেড়ে যাবে। আর চেঞ্জ না হলে অপরিবর্তিত থাকবে, একপাশে সরে যাবে, জিজ্ঞেস করেছে। তাহলে ডোরা ব্যবধান বা প্রস্থ বা ঝালর প্রস্থের সূত্র হচ্ছে কি? ভিটা ইকুয়ালস টু ল্যামডা ডি বাই এ। কিন্তু এখানে আমি যেহেতু কোনো কিছু চেঞ্জ করি নাই, তাহলে ডি এর মান অপরিবর্তিত থাকবে, এর মান অপরিবর্তিত থাকবে, তাহলে ভিটা ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। আবার ল্যামডার সাথে প্রতিসরণাঙ্কের সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক, তার মানে আমি দেখলাম ভিটা ইজ প্রপোর্শনাল টু 1 প্রতিসরণাঙ্ক। যেহেতু আমার এখানে ওই তরলে নিয়ে গেলে প্রতিসরণাঙ্কের মান বেড়ে যাচ্ছে, ফলে ভিটার মান কী হয়ে যাবে? কমে যাবে। আর ভিটার মান কমে যাওয়া মানে কি? তারা কাছাকাছি চলে আসবে। 4 নাম্বার, 3টা ভেক্টর, এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর দেওয়া আছে। বলেছে এ ইন্টু এ ভেক্টর, বি ইন্টু বি ভেক্টর, আর সি ইন্টু ক্যাপিটাল সি ভেক্টর ইজ ইকুয়ালস টু, যদি হয় 0 ভেক্টর, তাহলে এ বি সি এর সম্ভাব্য মান কী হবে?
তাহলে এ এর মতন থাকবে আর এ ভেক্টরের মানটা বসানো হলো, বি বি এর মতন থাকবে আর বি ভেক্টরের মানটা এখানে বসানো হলো, সি সি এর মতন থাকবে আর যেহেতু সি ভেক্টরের আগে কোনো মান নাই তাহলে হচ্ছে যেভাবে ছিল সেভাবে লিখব। এ দিয়ে দুটাকে গুণ করব, বি দিয়ে দুটাকে গুণ করব। এবার আয়ের সহগগুলো সব একসাথে নিয়ে আই কমন নিব আর জে সহগগুলো সব একসাথে নিয়ে জে কমন নিব। তাহলে আয়ের সহগগুলো সব একসাথে নিয়ে আই কমন নিলাম আর জে সহগগুলো সব একসাথে রেখে জে কমন নিলাম। এরপর সহগ সমীকৃত করব। এই পাশে কি কোনো আয় আছে? নাই। তাহলে এই পুরোটা সমান সমান কত ধরবো? 0। আবার এই পাশে কি জে আছে? নাই। তাহলে জে সহগ কত আসবে? 0। তাহলে এই পুরোটা সমান সমান কত ধরবো? 0 ধরে আমি দুইটা ইকুয়েশন পাবো। এই দুইটা ইকুয়েশনকে যদি আমি সলভ করি, সলভ করলে এ আর বির মান পেয়ে যাব। 5 নম্বর প্রশ্ন, তাপগতীয় সিস্টেমকে দুটি ভিন্ন পথে এ অবস্থা থেকে বি অবস্থায় নেওয়া হলো। দুইটা ভিন্ন পথে নেওয়া হয়েছে। যদি পথ ভিন্ন হয় তারপরও অভ্যন্তরীণ শক্তি পথের উপর নির্ভর করে না। তার মানে দুইটা পথের অভ্যন্তরীণ শক্তি কী হবে? সেম হবে। এই দুইটা পথে তাপ শোষণ মানে কিউ এবং সিস্টেম কর্তৃকৃত কাজ ডব্লিউ হচ্ছে Q1। প্রথম পথের জন্য Q1 আর দ্বিতীয় পথের জন্য তাপ শোষণ হচ্ছে Q2। প্রথম পথের জন্য কাজ হচ্ছে W1, দ্বিতীয় পথের জন্য কাজ হচ্ছে W2। কোনটা সঠিক হবে নিচের ইকুয়েশনগুলোর মধ্যে দেখতে বলেছে। তো যেহেতু আমি পথ ভিন্ন হলো অভ্যন্তরীণ শক্তি কোনো পরিবর্তন হয় না, তাহলে কি লিখব? এ পথের U1 অভ্যন্তরীণ শক্তি বি পথের অভ্যন্তরীণ শক্তি U2 সমান হবে। এবং থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল কি বলে? ইউ সমান সমান কি? কিউ ডাব্লিউ কিউ মাইনাস ডাব্লিউ কিউ মাইনাস ডাব্লিউ। তাহলে এ পথের জন্য Q1 মাইনাস W1, বি পথের জন্য Q2 মাইনাস W2। তাহলে এই অপশনটা সত্য। 6 নম্বর কোয়েশ্চেন, নিম্নের কোন বিবৃতিটি 2 ইনপুট বিশিষ্ট XOR গেটের জন্য সত্য? XOR গেটের জন্য আমরা জানি দুইটা যদি সেম ইনপুট দেই, দেখো দুইটাতে সেম ইনপুট দিলে মান পাবো কি? 0। আর দুইটাতে যদি ভিন্ন ভিন্ন ইনপুট দেই, দেখো একবার 1 0 1 দিলাম আরেকবার হচ্ছে 1 0 দিলাম, তাহলে ভিন্ন ভিন্ন ইনপুট দিলে মান পাবো 1। তাহলে দুইটা ভিন্ন ভিন্ন ইনপুট দিলে মান হবে, আউটপুট মান হবে কত? 1। 7 নম্বর প্রশ্ন, প্রোটনের গতিশক্তি কে দেওয়া আছে, মোট শক্তি দেওয়া আছে 75%। প্রোটনের দ্রুতি v বের করো। ইকে সূত্র m-m0c², এর সূত্র mc²। 75 মানে 0.75, c² চলে গেল, একটা m থেকে 0.75 m বাদ দিলে থাকবে 0.25 m। গতিশীল অবস্থায় ভর দেওয়া আছে, এটা যদি আমি মান বসাই তাহলে m0 এর সাথে m0 কাটাকাটি চলে যাবে আর 0.25কে ধরতে পারি 1/4। এরপর এটাকে ক্যালকুলেশন করলে তুমি v এর মান পেয়ে যাবে √15/4c। 8 নম্বর প্রশ্ন, বুলেটটি সোজা উপরের দিকে নিক্ষেপ হওয়ার 10 সেকেন্ড পরে প্রারম্ভিক বিন্দুতে ফিরে আসে। উপরের দিকে নিক্ষেপ করলাম, 10 সেকেন্ড পরে সে তার আগের অবস্থানে ফিরে আসে। বুলেটটার চূড়ান্ত গতি কত? বাতাসের বাধা উপেক্ষা করো। তাহলে উঠা প্লাস নামার জন্য যে সময় সেটাকে আমরা বলি টি। এই টি মানে হচ্ছে 10 সেকেন্ড। কেন? কারণ যেখান থেকে ছুঁড়ে মারছিলাম সেখানে আবার ফিরে আসতে সময় লাগছে, তার প্রারম্ভিক বিন্দু ফিরে আসতে সময় লেগেছে 10 সেকেন্ড। আর সূত্র কি? 2v/g, মানে যেই বেগে নিক্ষেপ করেছিলাম সেই বেগটা। তাহলে টি এর মান জানি, জি এর মান জানি, 2 এর মান জানি, এখান থেকে আমি প্রারম্ভিক চূড়ান্ত গতি বেগ পেয়ে যাব 49 মিটার পার সেকেন্ড। 9 নম্বর, একটা অনুভূমিক ঘর্ষণবিহীন তলের উপর একটা কণা প্রাথমিকভাবে স্থির অবস্থায় আছে। কণাটির উপর একটা ধ্রুববল অনুভূমিক F প্রযুক্ত হচ্ছে। নিচের কোন লেখচিত্রটি কৃতকাজ W বনাম কণাটির দ্রুতি সঠিকভাবে প্রকাশ করে? কাজ শক্তি উপপাদ্য ছিল কি? কৃতকাজ = গতিশক্তির পরিবর্তনের সমান। তাহলে কৃতকাজ W আর গতিশক্তির পরিবর্তন কি লিখব? 1/2 mv²। কারণ স্থির অবস্থায় ছিল দেখে u² এর মান 0, তাহলে পরিবর্তনে শুধু v এর মানটাই বসবে। তাহলে W = সব যে ধ্রুব থাকে, তাহলে কৃতকাজ W = কি লিখব? v²। আমরা জানি কোনো কিছু যদি বর্গের সমানুপাতিক হয় তাহলে তার গ্রাফটা কি হবে? বক্ররেখা এবং স্ট্রেট উপরের দিকে বক্ররেখা হবে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছি W = v², তাই অ্যান্সার হবে কি? বি। 10 নম্বর প্রশ্ন, পৃথিবীর পৃষ্ঠ থেকে m ভরের একটা বস্তুকে উলম্ব উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ rm দূরত্বে উচ্চতায় উঠে, তবে এর আদিবেগ যদি v ইনিশিয়াল কত হবে? যেখানে ব্যাসার্ধ এবং ভর যথাক্রমে পৃথিবীর ব্যাসার্ধ ভর re এবং me। তাহলে আমরা জানি গতিশক্তি কি লিখব? 1/2 mv² কৃতকাজ। তাহলে কোথায় ছিল? পৃথিবী পৃষ্ঠে ছিল, তাহলে এই ব্যাসার্ধে ছিল। আর উঠলো কত? ব্যাসার্ধ থেকে আরও rm উচ্চতায়, তাহলে লিখব r + rm। তাহলে গতিশক্তি = হবে কি? কৃতকাজ। তাহলে এই দুইটা যদি ওই পাশে চলে যায়, ভাগাবস্থা ছিল গুণ হয়ে যাবে, আর এই mm কাটা যাবে, আর স্কোয়ারের জন্য উপরে রুট করতে হবে। তাহলে অ্যান্সার হবে এ। 11 নম্বর প্রশ্ন বলছে, এ থেকে ই বিন্দু পর্যন্ত একটি দোলকের ববের ত্বরণ সবচেয়ে ভালোভাবে চিত্রায়িত হয়েছে কোন দিকে? আমরা জানি যে সেই সর্বোচ্চ অবস্থা থেকে সবসময় কি হয়? সাম্যাবস্থার দিকে আসতে চায়। তাহলে সাম্যাবস্থার দিকে যদি আসতে চায় তাহলে এখানে থাকুক, এই অবস্থানে থাকুক, সব ক্ষেত্রে তার উদ্দেশ্য কি? একটা সাম্যাবস্থানকে অতিক্রম করা। তাই সর্বোচ্চ অবস্থানে যদি এদিকে থাকে তাহলে সাম্যাবস্থানের দিকে সে এদিকে আসবে, সর্বোচ্চ অবস্থানে যদি এদিকে হয় সাম্যাবস্থানের দিকে সে এদিকে আসবে। তো সবচেয়ে ভালোভাবে চিত্রিত হয়েছে সি।
12 নম্বর, একটি প্রক্রিয়ায় একটি আদর্শ গ্যাসের চাপ দ্বিগুণ করা হলো। গ্যাস কর্তৃক ত্যাগকৃত তাপ এর উপর কৃত কাজ সমান, ত্যাগকৃত তাপের উপর কৃত কাজ সমান। এর ফলে গ্যাসের আয়তনে কী হবে? যেহেতু তাপ কাজের সমান, তাপ যেহেতু কাজের সমান, তাহলে এই ঘটনাটা কখন ঘটে? সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে ঘটে। আর সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে চাপের সাথে আয়তনের সূত্র হচ্ছে P1V1। তাহলে P1V1 যেহেতু আমাকে জিজ্ঞেস করেছে আয়তন কী হবে, তাহলে আমি V2/V1কে এক পাশে রেখে P1/P2কে অপর পাশে নিয়ে যাবো। আমরা জানি চাপ দ্বিগুণ হয়েছে দেখে P2 এর মান ধরলাম কি 2, তাহলে কী হবে? আয়তন অর্ধেক হয়ে যাবে। 13 নম্বর প্রশ্ন, একটা পোস্ট অফিস বক্সের চতুর্থ বাহু এস এর 1 মিটার দৈর্ঘ্য দেওয়া আছে 1 মিটার এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল দেওয়া আছে। একই ধাতুর তৈরি দুইটা তার, এরকম দুইটা তার সমান্তরালে যুক্ত করা হলো, সমান্তরালে যুক্ত করা হয়েছে। পি বাহু থেকে 1000, কিউ বাহু থেকে 10 এবং আর বাহু থেকে 2000 রোধ প্লাগে উঠালে গ্যালভানোমিটারে শূন্য বিক্ষেপ দেয়। তার উপাদান আপেক্ষিক রোধ রো কত? যেহেতু গ্যালভানোমিটারে বিক্ষেপ শূন্য দেয়, তার মানে হুইটস্টোন ব্রিজের নীতি কার্যকর হবে, তার মানে এটা ব্যালেন্স হবে, সমাবস্থা হবে। তাহলে আমরা ধরে নিব এস এর আর কি রোধ জানি না, তাহলে পি এর রোধ আমরা মান বসাই দিব, কিউ এর রোধ আমরা মান বসাই দিব, আর এর রোধের আমরা মান বসাই দিব, আর এস এর রোধ বের হবে। এস কি? ওয়ান সর্ট অফ রোধ। তাহলে রোধ হইলে কি হবে? ওয়ান সর্ট অফ রোধ হইলে এই রোধের সূত্র হবে আর ইকুয়ালস টু রো এল বাই এ। কিন্তু এখানে হাফটা কোথা থেকে আসলো? দেখো এখানে দুইটা তার সমান্তরালে আছে, এবং একই ধাতু তৈরি হলে তাদের তুল্য রোধ হবে কি? তার অর্ধেক। তাহলে আমি এই রোধটাকে কি করব? হাফ দিয়ে গুণ করব। দ্যাটস ওয়াই এই সমান্তরাল আছে দেখে এখানে হাফ দিয়ে গুণ করেছি। তো আমি এখানে পি এর মান জানি, কিউ এর মান জানি, আর এর মান জানি, রো এর মান বের করতে হবে। এল তো দেওয়াই আছে দৈর্ঘ্য, আর এর মানও দেওয়া আছে। তাহলে সুন্দর মতন আমরা রো এর মান ক্যালকুলেশন করে বের করে ফেলতে পারবো। 14 নম্বর, N2 থেকে N1 মানে 2 নম্বর শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে ধাপান্তরের জন্য নিচের কোনটি ক্ষুদ্রতর তরঙ্গ দৈর্ঘ্যের ফোটন উৎপন্ন হবে? আমরা সূত্র কি জানি? 1/λ = রিডবার্গের ধ্রুবক পারমাণবিক সংখ্যার স্কোয়ার 1/লো স্কোয়ার মাইনাস 1/হাই স্কোয়ার। যেহেতু এখানে প্রত্যেকটার জন্য ধাপান্তরের জন্য স্তর 2 থেকে একই হবে, তাহলে এই জিনিসটা ফিক্সড, আর রিডবার্গের ধ্রুবক ফিক্সড। তাহলে ল্যামডার মান ইজ প্রপোর্শনাল টু জেড স্কোয়ার। তাহলে যার পারমাণবিক সংখ্যা বেশি হবে তার ল্যামডাটা হবে কি? ছোট। তাহলে সবচেয়ে পারমাণবিক সংখ্যা বেশি কার? লিথিয়ামের। তাহলে লিথিয়ামের ল্যামডা হবে ছোট। 15 নম্বর প্রশ্ন, একটা বড় ক্ষেত্রে দুইটা বিপরীত শীর্ষে বড় ক্যাপিটাল চার্জ আর অপর দুটা শীর্ষে স্মল কিউ চার্জ স্থাপন করা হয়েছে। কিউ চার্জের যে কোনটার উপর যদি লব্ধি বল শূন্য হয়, কিউ চার্জের যে কোনো একটার উপর যদি লব্ধি বল শূন্য হয়, তাহলে কিউ বাই পি এর মান কত হবে? প্রশ্ন বলেছে দুইটা বিপরীত শীর্ষবিন্দুতে, তারা ধরলাম এই একটা শীর্ষবিন্দু, বিপরীত শীর্ষবিন্দুতে ক্যাপিটাল কিউ দেওয়া আছে আর তার বিপরীত শীর্ষবিন্দুটাতে স্মল কিউ দেওয়া আছে। এরপর বলেছে যে কোনো একটা কিউ এর উপর, এইটা অথবা এইটা যে কোনোটা ধরলেই হলো। তাহলে আমরা এখানে ধরলাম যে কোনো একটা কিউ এর উপর অপর তিনটা যেহেতু বল প্রয়োগ করতেছে, তিন দিক থেকে তার লব্ধি বল দেখবো। তার লব্ধি বল কি? এই কিউ এর উপর এই কিউ লব্ধি বল কাজ করবে এইদিকে, এই কিউ এর উপর এই কিউ এর লব্ধি বল কাজ করবে এইদিকে, আর এই ক্যাপিটাল কিউ এর সাথে এই কিউ এর লব্ধি বল কাজ করবে এইদিকে। এই তিনটা বলের লব্ধি যদি শূন্য হয়, এবার যেহেতু বড় ক্ষেত্র বলেছে, তাহলে বাহুর দৈর্ঘ্য ধরলাম কি? এ এ এ এ, আর কর্ণ হচ্ছে A√2। এটা হচ্ছে কর্ণের সূত্র। এখন বলেছে তিনটা বলের লব্ধি কী হবে? শূন্য হবে। তাহলে তিনটা বলের লব্ধি = 0। এবার F1 যেহেতু লব্ধি শূন্য হইতে হবে, তাহলে F2টাকে দুই পাশে নিয়ে যাই। তাহলে আমরা এইভাবে বলতে পারি যে F1 F2-র মান লব্ধি, F1 আর F2-র লব্ধি যেটা হবে, F2-র লব্ধিকে যদি বিপরীত দিকে করি তার সমান যদি হয়, তাহলে লব্ধি বলটা কী হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তার মানে F1 F2-র মান আর F3-র মানের নেগেটিভ অংশ যদি সমান হয়, তাহলে লব্ধি শূন্য হয়ে যাবে। লব্ধি সূত্র ছিল R² লিখতাম P² + Q² + 2PQ cos 90 ডিগ্রি। কেন? কারণ দুইটা ভেক্টর পরস্পর 90 ডিগ্রি কোনো কাজ করতেছে। ফলে লব্ধি ভেক্টরের সূত্র কী হবে? P² + Q² হোল রুট R² উঠাই দিলে, তাহলে F1 F2-র মান কী হবে? F1 F2-র মান হবে F1² F2², আর F3-র মান হবে শুধু F3। যেহেতু ছোট কিউ আর বড় কিউর উপর বল প্রয়োগ করতেছে, ছোট কিউ বড় কিউর উপর বল প্রয়োগ করতেছে, দূরত্ব যেহেতু এ সমান, তাহলে আমরা এখানে কি লিখব? F1 F2 সমান। তাহলে এখান থেকে F1 F2 যদি সমান হয়, তাহলে কি আসলো? √2 F1, আর থাকলো কি এখানে F3। এবার F1 F2-র বলের ক্ষেত্রে সূত্র কি? যে কুলম্ব বল F = কি লিখি? কুলম্বের যে ধ্রুবক C = আধান দ্বয়ের গুণফল তাদের মধ্যবর্তী দূরত্বের স্কয়ার। তাহলে F1 F2-র ক্ষেত্রে প্রত্যেক ক্ষেত্রে মানটা হবে এইটা। তাহলে এক পাশে আমরা এই F1 F2-র মানটা √3 মান থাকবে, আর F1 F2-র মান বসাই দিব। অপর পাশে F3-র মান কী হবে? দূরত্ব কত? বাহু √2। তাহলে একটা চার্জ হচ্ছে কিউ, একটা চার্জ হচ্ছে কিউ, তাহলে কিউ, আর ধ্রুবক C, আর দূরত্ব হবে A√2²। তাহলে এখান থেকে F3-র মান বসাই দিব। এখানে CC কাটা যাবে, কিউ একটা কাটা যাবে, তাহলে এক পাশে থাকবে কিউ, যদি থাকে Q/P, কিউ এর মান হবে কি? -2√2। রসায়ন MCQ 1 নম্বর প্রশ্ন,
একই তাপমাত্রা ও চাপে কোন গ্যাসের 1 গ্রামের সবচেয়ে বেশি আয়তন দখল করবে, 1 গ্রাম ভর সবচেয়ে বেশি আয়তন দখল করবে? আমরা অ্যাভোগাড্রোর একটা সূত্রই জানি যে মোল সংখ্যা তার আয়তনের সমানুপাতিক এবং যার মোল সংখ্যা বেশি তার আয়তন বেশি। এরপরে হচ্ছে আমরা N=W/M সূত্র দিয়ে আমরা কি করব, এখানে প্রত্যেকটা গ্যাসের আমরা মোল সংখ্যা বের করব। বের করার পর আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামোনিয়ার সংখ্যাটা হরটা সবচেয়ে ছোট, তাহলে অ্যামোনিয়ার সংখ্যাটা আসবে সবচেয়ে বড় এবং যেহেতু মোল সবচেয়ে বড় তাহলে আয়তন হবে সবচেয়ে বড়, তার মানে সবচেয়ে বেশি আয়তন দখল করবে অ্যামোনিয়া। 2 নম্বর প্রশ্ন, ডি অরবিটালের অক্ষ বরাবর অবস্থিত। অক্ষ বরাবর অবস্থিত থাকে শুধুমাত্র ডিজেড স্কয়ার অরবিটাল জেড অক্ষ বরাবর আর ডিএক্স স্কয়ার হাইফেন ওয়াই স্কয়ার অরবিটাল এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের অ্যান্সার হবে এই দুইটা, তাহলে যেহেতু অপশন এটা আছে তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর, নিচের কোন আয়নটিতে শুধুমাত্র একটি নিঃসঙ্গ যুগল ইলেকট্রন আছে? তাহলে দেখো এই আয়নটা এখানে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন নাই, শূন্য। এই আয়নটা এখানে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন হচ্ছে 1 জোড়া। এরপর হচ্ছে সেকেন্ড আয়নটা এখানে নিঃসঙ্গ যুগল ইলেকট্রন হচ্ছে 2 জোড়া। আর এখানে এই আয়নটা এখানে নিঃসঙ্গ যুগল হচ্ছে ইলেকট্রন হচ্ছে 0টা, তাহলে অ্যান্সার হবে বি। 4 নম্বর, একটি নির্দিষ্ট আয়তনের প্রমাণ দ্রবণ তৈরিতে কোনটি ব্যবহৃত হয়? আয়তনিক ফ্লাক্স। 5 নম্বর, কোন যৌগটি টটোমারিজম প্রদর্শন করে? কিটোন ইনল যৌগটা। CH3C ডাবল বন্ড ও CH3, এই যে কিটোন ইনল যৌগের এটা একবার একটা এক্সাম্পল আছে বই, সেটি হুবহু তুলে দিয়েছে। 6 নম্বর, সর্বনিম্ন কত কার্বনের অ্যালকিন আলোক সমানতা প্রদর্শন করে? তাহলে এখানে দেখো এই যে সংকেতটা, এই অ্যালকিনটা হচ্ছে সর্বনিম্ন 6 কার্বন বিশিষ্ট এবং এই অ্যালকিনটাই আলোক সমানতা প্রদর্শন করে, 6 কার্বন বিশিষ্ট হবে অ্যান্সার। নিচের এই বিক্রিয়াটা হচ্ছে কি বিক্রিয়া? এটা হচ্ছে হফম্যান ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়া। 8 নম্বর, হাইড্রোজেনের অণুতে HNH বন্ধন কোণ কত? এই যে হাইড্রোজেন, নাইট্রোজেন সাথে দুইটা হাইড্রোজেন, এখানে HNH এর মধ্যবর্তী বন্ধন কোণ কত? 160 ডিগ্রি। 9 নম্বর, কোন যৌগটি সবচেয়ে বেশি অ্যাসিডিক? আমরা জানি অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী বা অ্যাসিডিক, অ্যান্সার হচ্ছে 1 নম্বর। 10 নম্বর, NH4 2NO CO3 অ্যামোনিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে উৎপন্ন হবে অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি। এইখানে কার্বনেট আয়ন কি হিসেবে কাজ করেছে? ডি নাম্বার, দেখো অ্যান্সার হচ্ছে ডি নাম্বার। কিভাবে? এখানে দেখো H+ কিসে পরিণত হলো? পানিতে, তাহলে এটা হচ্ছে কার। আর কার্বনেট কিসে পরিণত হলো? কার্বন ডাইঅক্সাইডে, তাহলে এটা হচ্ছে কি? অ্যাসিড। তাহলে কার্বনেট যেহেতু ইলেকট্রন ত্যাগ করে কার্বন ডাইঅক্সাইডে পরিণত হয়েছে, তাই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যাসিড আর কার্বনেট আয়ন হচ্ছে কি? ক্ষার। 11 নম্বর কোয়েশ্চেন, নিচের কোন আয়নটির ঘনমাত্রা জিঙ্ক আয়ন আয়রন 3+ থেকে আয়রন 2+ আয়ন প্লাটিনাম সেলের বিভব প্রমাণ সেল বিভবের চেয়ে বেশি হবে? তাহলে আমি ই সেল অপ্রমাণ অবস্থায়, ইনট সেল প্রমাণ অবস্থায় RT লন, এই পাশে হবে উৎপাদের আয়নগুলোর ঘনমাত্রার গুণফল আর নিচে হবে বিক্রিয়কের আয়নগুলোর ঘনমাত্রার গুণফল। দেখো এখানে উৎপাদ হচ্ছে জিঙ্ক আর Fe2+, আর এখানে বিক্রিয়ক হচ্ছে কি? Fe3+। আর যদি বিক্রিয়াটা করি তাহলে সহগ হচ্ছে 2, তাহলে 2 স্কয়ার করবো, আর এখানে সহগ হচ্ছে 2 স্কয়ার করবো। করলে এখন আমি দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্ক এবং আয়রনের ঘনমাত্রা বাড়লে বিভব কিন্তু কমে যাবে, তাহলে জিঙ্কের এবং আয়রনের ঘনমাত্রা বাড়লে বিভব কমে যাবে, আর আয়রন Fe3 ঘনমাত্রা যদি বাড়ে তাহলে বিভব বৃদ্ধি পাবে। তাহলে নিচেরটা যদি বাড়ে তাহলে উপরের বিভবটা কি হয়ে যাবে? ঘনমাত্রা যদি বাড়ে তাহলে বিভবটা কী হয়ে যাবে? বৃদ্ধি পেয়ে যাবে। তাহলে অ্যান্সার হবে Fe3 এর ঘনমাত্রা চেঞ্জ করলে। 12 নম্বর, কোন যৌগটি জলীয় ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে না? যেহেতু এটা একটা অ্যালকিন ডাবল বন্ড রয়েছে, অসম্পৃক্ত অবস্থা ব্রোমিনের দ্রবণের সাথে বিক্রিয়া দিবে, তাহলে এটা হবে না আনসার। এটা হচ্ছে ফেনল, এটা হচ্ছে অ্যানিলিন। এরা প্রতিস্থাপকে কি যুক্ত আছে? OH আর NH2। এরা মুক্ত জোড় ইলেকট্রন থাকায় কারণ অধিক সক্রিয়, তাই কক্ষ তাপমাত্রায় এরা ব্রোমিন দ্রবণের সাথে বিক্রিয়া করে ফেলে। যেহেতু বিক্রিয়া করে ফেলে তাহলে এই অপশনও হবে না। তাহলে আমার হাতে বাকি অপশন থাকে কি? টলুইনের বেঞ্জিন বলে ইলেকট্রন দান করার জন্য বন্ধন ভাঙতে হয়, তাই এরা কম সক্রিয়, ফলে তারা ব্রোমিনের সাথে বিক্রিয়া করবে না, তাহলে এটা হবে অ্যান্সার। 13 নম্বর, নিচের কোন অণুটি সামগ্রিক ডাইপোল সর্বাধিক, মানে ডাইপোল মোমেন্ট সর্বাধিক কোথায়? প্রথমে দেখি এই যে এ যৌগটার ক্ষেত্রে দেখো তো, এই ব্রোমিন কার্বনের ডাইপোল হচ্ছে এদিকে কাজ করে, ও ডাইপোল হচ্ছে এদিকে কাজ করে, তাহলে ডাইপোলের লব্ধি কী হবে? 0। একইভাবে এইটারও হচ্ছে তোমার ডাইপোল উপরের দিকে কাজ করে, দেখো এদিকে কাজ করে, তাহলে ডাইপোল মোমেন্ট কি? 0। তাহলে তোমার হাতে অপশন আছে কত? 2টা। তাহলে এই জায়গার ক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি ডাইপোল লব্ধি অনেক কম থাকে, বিপরীত হয়। দেখো দুটো ডাইপোল কি বিপরীত দিকে না, ফলে লব্ধিটা হবে কি? সবচেয়ে কম। তাহলে সবচেয়ে বেশি লব্ধি পাওয়া যায় কি? এই জায়গায়, কারণ ডাইপোলের এদিকে টান আছে, এদিকে টান আছে, তাহলে আমরা বুঝতে পারতেছি যে এই যৌগটার মধ্যে ডাইপোল সর্বাধিক হচ্ছে। 14 নম্বর, একটা নির্দেশকের পিকে হচ্ছে 9.3। নির্দেশকটি কোন টাইট্রেশনের জন্য সর্বাধিক উত্তম? অ্যাসিড ও ক্ষারের প্রসাবণ দ্রবণের pH নির্দেশক হচ্ছে এই পিকে, এর সমান হলে টাইট্রেশন সর্বোত্তম হবে। তাহলে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের ক্ষেত্রে প্রসাবণ হচ্ছে 9.3 এর কাছাকাছি,
ফলে দুর্বল অ্যাসিড এবং সবল ক্ষারের জন্যই এটা হচ্ছে নাইট্রোজেনের জন্য সর্বোত্তম নির্দেশক। 15 নম্বর, সমুদ্রপৃষ্ঠ হতে 15 কিলোমিটার থেকে 50 কিলোমিটার বায়ুমণ্ডলীয় স্তরকে কী বলা হয়? স্ট্র্যাটোস্ফিয়ার বলা হয় এটাকে। অ্যান্সার সি। উচ্চতর গণিত 1 নম্বর প্রশ্ন, ফাংশনটার ডোমেন নির্ণয় করতে বলেছে। আমরা জানি রুটের নিচে ঋণাত্মক সংখ্যা হয় না, তাহলে এখন আমার কী করতে হবে? নিচের এই হরটাকে হতে হবে ধনাত্মক। যদি ধনাত্মক হয় তাহলে আমার কী হতে পারে? এক্সের মান হতে পারে -2 থেকে বড় এবং 2 থেকে ছোট। 2 নম্বর, ত্রিভুজের বাহু এবিসি দেওয়া আছে, দৈর্ঘ্য যথাক্রমে 3, 5, 7, কোণ সি এর মান নির্ণয় করো। তাহলে কোণ সি সমান কজ ইনভার্স, যেই কোণ ধরবো সেই বাহু বিয়োগ হবে, আর অপর দুই বাহুর উপর স্কোয়ার, নিচে লিখবো 2ab। তাহলে মানটা যদি বসাই তাহলে পেয়ে যাব আমি আমার অ্যান্সার। এত একক দুটি সমান বল, তার মানে দুটা বল সমান 120 ডিগ্রি কোণে কাজ করতেছে একটা বিন্দুতে, লব্ধির মান আর বের করো। তাহলে সমান বলের ক্ষেত্রে লব্ধি আর ইকুয়ালস টু কি লিখবো? 2p cos α/2। তাহলে মান বসালে অ্যান্সার পেয়ে যাব। পরের প্রশ্ন হচ্ছে, এইটা একটা বৃত্তের সমীকরণ, বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করলে সি এর মান কত? তাহলে জি হচ্ছে কি এক্সের সহগ বাই 2, আর হচ্ছে এক্সের সহগ বাই 2 পেয়ে গেলাম জি এর মান। এক্স অক্ষকে যদি স্পর্শ করে জি স্কোয়ার ইকুয়ালস টু সি, তাহলে জি স্কোয়ার করলে আমি পেয়ে যাবো কি সি এর মান। 5 নম্বর হচ্ছে, একটা বক্ররেখার সমীকরণ দেওয়া আছে, তারপর হচ্ছে এক্স অক্ষ দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত? তাহলে এক্স অক্ষকে যেহেতু ছেদ করবে তাহলে তার কোটি শূন্য, তাহলে সেখান থেকে আমরা একটা এক্সের দুইটা মান পেয়ে যাবো। তাহলে কোথায় কোথায় শূন্য হয়? এক্সের মান 0 এবং এক্সের মান 2, এখানে হচ্ছে এক্স অক্ষকে ছেদ করতেছে। এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা বের করব কত থেকে কত? 0 থেকে 2 পর্যন্ত। তাহলে লিমিট 0 টেন্স টু 2। তারপর হচ্ছে আমি আমার এই ফাংশনটা বসাবো। এই ফাংশনটা বসানোর পরে এটাকে ইন্টিগ্রেশন করার পরে ইন্টিগ্রেশনে যদি ভ্যালু বসাই তাহলে আমি ক্যালকুলেশন করে মান পেয়ে যাব 4/3। 6 নম্বর প্রশ্নে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে, একটা ফাংশনের মান হচ্ছে 8, এখানে লোয়ার লিমিট -1 আপার লিমিট 4, এই ফাংশনটার মান কত হবে? এখানে আমরা এই ফাংশনটা তুললাম, এই এক্সের জায়গায় জেড বসালাম, তাহলে এটা আসলো। এবার এই ফাংশনটা যেটা মান বের করতে বলেছে সেটা তুললাম। এবার আমরা দেখলাম এটার সাথে তুলনা করলে এটা সমান কত? জেড, আর এটা সমান যেহেতু জেড হয় তাহলে এক্স প্লাস 1 ইকুয়ালস টু কি লিখলাম? জেড। এটাকে ডিফারেন্সিয়েশন করলে পাবো ডিএক্স ডিজেড। এবার এক্সের মান কত কত বসাবো? 4 বসাবো একবার, -1 বসাবো একবার। মান বসালে জেডের মান পেয়ে যাবো 0 আর 5। তাহলে 4 এর জায়গায় বসাবো 5 আর -1 এর জায়গায় বসাবো কত? 0। এই এক্স প্লাস 1 এর জায়গায় বসাবো ফাংশন অফ জেড, আর ডিএক্স এর জায়গায় বসাবো ডিজেড। এবং দেখতে পাচ্ছি এই ফাংশনটার ভ্যালু একটু আগে আমরা বের করে রেখেছিলাম 8, তাহলে অ্যান্সার হবে 8। ইনভার্স এক্স কোসেক ইনভার্স ওয়াই হলে নিচের কোনটা সত্য হবে? সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স ওয়াই, সেককে আমরা কজে কনভার্ট করব, সেক হচ্ছে কজের উল্টা, কোসেককে আমরা সাইনে কনভার্ট করব, এটার উল্টা। এবার কোসেক এটা থাকলো, আর এই পাশে যেহেতু সাইন আছে সাইনকে আমরা কজে কনভার্ট করব। তাহলে এখানে কজকে যদি কনভার্ট করি, সাইনকে কজে কনভার্ট করি, তাহলে আমরা এটা পাবো। এবার উপর থেকে কজ বাদ দিলে ক্যালকুলেশন করলে আমরা সাজালে এই ফরম্যাটটা পেয়ে যাব। তোমরা চাইলে শর্টকাটটাও দেখতে পারো, এই শর্টকাটেও করতে পারবে। নাম্বার, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, মূলধন হচ্ছে এ বি, 1/a 1/b, এ বি এর মান কত হবে? সমাধান দেখো, এইটা একটা ফাংশন দেওয়া আছে, এই ফাংশনটার এই ইকুয়েশনটার দুটো সমাধান বের করলাম। একটা সমাধান কত? -4, একটা হচ্ছে -1। তাহলে -4টাকে ধরবো এ আর একটাকে ধরবো কি বি। এবার আমরা কী করবো? 1/a 1/b, এ বি এর মান বসাবো, বসায় মান পেয়ে যাবো। তাহলে অ্যান্সার হচ্ছে -13/4। 9 নম্বর, একটা সরলরেখার সমীকরণ, একটা সরলরেখার সমীকরণ দেয়, একই সরলরেখা প্রকাশ করলে তাহলে এই বি এর মান নির্ণয় করো। তাহলে আমরা জানি কি, যদি দুইটা সরলরেখা যদি একই জিনিস প্রকাশ করে তাহলে এক্সের সহগ বাই এক্সের সহগ, ওয়াই সহগ বাই ওয়াই সহগ, ধ্রুবপদ বাই ধ্রুবপদ কী আসবে? সেম আসবে। তাহলে এই সবগুলোর অনুপাত কী আসবে? সেম আসবে। সেখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এ আর বি এর মান পেয়ে যাব। এই কণিকের একটা সমীকরণ দেওয়া আছে, নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। তাহলে এই কণিকের ইকুয়েশনটাকে আদর্শ অবস্থায় সাজাবো। আদর্শ অবস্থায় সাজানোর পরে এটার সাথে এ আর বি এর সাথে যদি তুলনা করি, এর মান আর বি এর মান পেয়ে যাব। যেহেতু এ বড় বি ছোট, তাহলে এখানে এই উৎকেন্দ্রিকতা বের করব। উৎকেন্দ্রিকতা বের হয়ে যাওয়ার নিয়ামক দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে 2a/e। এবার এর মান জানি বসা দিলে পেয়ে যাব দূরত্ব। 11 নম্বর প্রশ্ন, ওমেগা কিউবের মান 1 হলে এই পুরো অংশটুকুর ভ্যালু কত হবে? পুরো অংশটুকু তুললাম, আমরা জানি 1 প্লাস ওমেগা ইকুয়ালস টু কী আসবে? -ওমেগা স্কোয়ার, আর -ওমেগা স্কোয়ার যা ছিল তাই লিখব। আবার ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মান হচ্ছে -1, আর এখানে পরে ছিল -1, লিখলাম এখানে -1। আবার আমরা জানি ওমেগা স্কোয়ার প্লাস 1 এর মান হচ্ছে -ওমেগা, আর -ওমেগা পরে যেটা ছিল এটা এখানে লিখলাম -ওমেগা। কয়টা ওমেগা স্কোয়ার? -2 ওমেগা স্কোয়ার। কয়টা 1? -2। কয়টা ওমেগা? -2 ওমেগা। তাহলে এখানে ওমেগা স্কোয়ার আর এখানে ওমেগা, তাহলে কী হলো? ওমেগা কিউব। আর 2 দোকানে 4, 4 দোকানে 8, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে -8 ওমেগা কিউব। আর আমরা জানি ওমেগা কিউবের মান কত? 1। তাহলে -8 × 1 = -8। এই 12 নম্বর প্রশ্ন, এই নির্ণয়কের ভ্যালু কী? প্রথমে এই নির্ণয়কটা তুললাম, তোলার পর দেখো এখানে এ নাই, এখানে বি নাই, এখানে সি নাই,
তাহলে পুরো রোটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে একটাকে আমরা এ দিয়ে গুণ করব, একটাকে আমরা বি দিয়ে গুণ করব, আর একটাকে আমরা সি দিয়ে গুণ করব। তাহলে প্রথম কলামকে আমরা এ দিয়ে গুণ করলাম, দ্বিতীয় কলামকে আমরা বি দিয়ে গুণ করলাম, তিন নম্বর কলামকে আমরা সি দিয়ে গুণ করলাম। তাহলে এ দিয়ে গুণ করার পর এটা পেলাম, বি দিয়ে গুণ করলে এটা পেলাম, সি দিয়ে গুণ করলে এটা পেলাম। এখানে 1/a কে যেহেতু এ দ্বারা গুণ করেছি তাহলে 1 হয়ে যাবে, 1/a ইন্টু এ, উপরে নিচে কাটাকাটি চলে গেলে কত থাকবে 1, এইটা হবে 1, এটা হবে 1, এটা হবে 1। আর যেহেতু আমি জোর করে এই প্রথম কলামকে এ, দ্বিতীয় কলামকে বি, তৃতীয় কলামকে সি দিয়ে গুণ করেছি, তাই আমি বাইরে লিখবো 1/a b c। এবার দেখো প্রত্যেকটা কলামে প্রত্যেকটা রোতে দেখো ABC কমন যায়, তাহলে ABC আমি কমন নিলাম। কমন নিলে এখানে থাকবে 1, এখানে থাকবে 1, এখানে থাকবে 1। আর আমরা জানি পর দুইটা সারি বা দুইটা কলাম যদি 1 সেম টু সেম হয় তাহলে ওই নির্ণায়কের ভ্যালু হয়ে যায় 0। তাহলে এই পুরো অংশটুকুকে আমি 0 দিয়ে গুণ করলে অ্যাট লাস্টে 0ই আসবে। 13 নম্বর প্রশ্ন, ফাংশন অফ এক্স সমান সমান দেওয়া আছে √1 মাইনাস √x। যদি এটা হয় তাহলে এক্সের সাপেক্ষে এই ফাংশনটা ডিফারেন্সিয়েশন করলে কত আসবে ভ্যালু। তাহলে ফাংশন অফ এক্স এটা তুললাম, এই ফাংশনটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করব। আমরা জানি √, এটাকে ধরলাম এক্স, √x কে ডিফারেন্সিয়েশন করলে আসে 1/2 √x। তাহলে 1/2 √x লিখলাম, কিন্তু আমি যে এটাকে এক্স ধরলাম এটা তো এক্স না, তাহলে সেটাকে আবারও ডিফারেন্সিয়েশন করতে হবে। তাহলে 1কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 0, এটা বিবেচনা আনার দরকার নাই। আর √x কে করলে আসবে কত 1/2 √x, আর সামনের এই মাইনাসটা এখানে থাকবে। এবার এই হরের সাথে এই হরের গুণ হবে, তাহলে 2 এর সাথে 2 এর গুণ করলে কত আসবে 4, আর √x থাকবে, আর পরে থাকবে √1 - x, তাহলে পরে থাকবে √1 - x। 14 নম্বর প্রশ্ন, একটা ভবনের ছাদ হতে মুক্তভাবে পড়ন্ত একটা বস্তু মাটিতে পড়তে 5 সেকেন্ড সময় নেয়। এই একটা ভবনের ছাদ, একটা বস্তুকে মুক্তভাবে ফেললাম মাটিতে, এটা হচ্ছে ভূমি, ভূমিতে পড়তে 5 সেকেন্ড সে সময় নেয়। ভবনের উচ্চতা কত? তাহলে যদি উপর থেকে কোনো বস্তু ফেলি তাহলে আমরা জানি u0, তাহলে u0 যদি 0 হয় তাহলে সূত্র কি h = ut + ½ gt²। u0 হয়ে গেলে পুরোটা অংশ বাদ, তাহলে ভবনের উচ্চতা h = কি লিখবো ½ gt², হাফ লিখবো 9.8 লিখবো, আর t² মানে 25, এটাকে যদি আমি ক্যালকুলেশন করি মান আসে 122.5। 15 নম্বর প্রশ্ন, লিমিটের ln 1 + x/x এর ভ্যালু কত যখন x টেন্ডস টু 0 লিমিট। এটা একটা ফর্মুলাই যে x টেন্ডস টু 0 ln 1 + x/x এর মান 1, তাহলে সরাসরি এটার মান 1 লিখে দিব। আর যদি ম্যাথমেটিক্যালি করতে চাও তাহলে এখন আমরা কি করব, ln x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1/x, ln 1 + x কে যদি ডিফারেন্সিয়েশন করি আসবে 1/1 + x, তাহলে 1/1 + x দেখব। 1 + x কে আমরা x ধরেছি, ফলে এটাকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে। 1 কে করলে কত আসবে 0, আর x কে করলে আসে 1, দ্যাটস আমরা এখানে 1 লিখেছি। আর নিচে x কে ডিফারেন্সিয়েশন করলে কত আসবে 1। এখন আমি যদি লিমিটের ভ্যালু বসাই তাহলে লিমিটের ভ্যালু বসাইলে তাহলে এখানে মান আসবে কত 1। জীববিজ্ঞান পার্টের সমাধান, উইসাং নালী মানব দেহের কোন অঙ্গে পাওয়া যায়? অগ্নাশয়। অগ্নাশয়ের সকল অ্যাসিনাসের লুমেন বা ক্ষুদ্র অগ্নাশয় নালিকাগুলো একত্রিত হয়ে প্রধান অগ্নাশয় নালী বা উইসাং নালী গঠন করে। 2 নম্বর, বাংলাদেশে কোন জিএমও ফসলটি সরকার অনুমোদন দিয়েছে? বিটি ব্রিনজেলকে তোমার হচ্ছে অনুমোদন দিয়েছে। 22 জানুয়ারি 2014 সালে বাংলাদেশের প্রথম জিএম খাদ্য ফসল বিটি বেগুন বা বিটি ব্রিনজেল চাষের জন্য সরকার অনুমোদন দিয়েছে। 3 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রাণী জীবনচক্রে প্রতীপ রূপান্তর দেখা যায়? অ্যান্সার হচ্ছে ইউরোকর্ডাটা। ইউরোকর্ডাটা উপপর্বের প্রাণীর লাভার প্রতীপ রূপান্তর ঘটে, অর্থাৎ উন্নত বৈশিষ্ট্য হারিয়ে অনন্ত বৈশিষ্ট্য অর্জন করে। 4 নম্বর প্রশ্ন, বিশ্বের সর্বোচ্চ উদ্ভিদ হলো? অ্যান্সার বি, এটা হচ্ছে মুখস্থ। 5 নম্বর, সারফেক্টেন্ট কোথায় পাওয়া যায়? অ্যালভিওলাসে পাওয়া যায়। অ্যালভিওলাসের প্রাচীরে টাইপ 2 কোষ সারফেক্টেন্ট নামক ডিটারজেন্টের অনুরূপ ফসফোলিপিড নিঃসরণ করে। 6 নম্বর, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় একমুখী বিক্রিয়ার সংখ্যা কত? 3টি। গ্লাইকোলাইসিস বিক্রিয়ায় 9টি বিক্রিয়ার মধ্যে প্রথম, তৃতীয় এবং নবম তথা শেষ 3টি বিক্রিয়া হচ্ছে একমুখী, আর অন্যগুলো দ্বিমুখী। ভুট্টাকে খরা প্রতিরোধী উদ্ভিদ হিসেবে তৈরি করতে নিচের কোন জিনটি ব্যবহার করা হয়েছে? CSPB। 8 নম্বর, নিচের কোন গ্রুপের উদ্ভিদসমূহ উভচর? ব্রায়োফাইটা আর্দ্র স্থলজ পরিবেশে জন্মায়, কিন্তু পানির সাহায্য ছাড়া জনন, বৃদ্ধি, বিকাশ ঘটে না, তাই এরা উভচর। 9 নম্বর, বর্ণান্ধ পুরুষ ও স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে তাদের সন্তান হবে পুত্র ও কন্যা, উভয়েরই স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হবে। ব্যাখ্যা, বর্ণান্ধ পুরুষ বা স্বাভাবিক মহিলার মধ্যে বিয়ে হলে F1 যৌনুর পুত্র কন্যা সকলের স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন হবে, কন্যাদের সবাই হবে বর্ণান্ধ জিনের বাহক, কিন্তু অপশন ডিতে যেহেতু শুধু কন্যা বর্ণান্ধ বাহক এই কথা বলা হয়েছে, তাই অপশন ডি হচ্ছে না, অপশন সি হবে অ্যান্সার। 10 নম্বর, গাঠনিক জিন বা প্রোমোটার জিন, অপারেটর জিন, রেগুলেটর জিন একত্রে অপেরন বলা হয়।
আদিকোষে জিন প্রকাশের একককে বলা হয় অপেরন। 4টি অংশ নিয়ে অপেরন গঠিত হয়। অংশ 4টি হলো গাঠনিক জিন, প্রমোটার উদ্দীপক জিন, অপারেটর বা চালক জিন, রেগুলেটর বা নিয়ন্ত্রক জিন। 11 নম্বর, কোনটি রুই মাছের বায়ুথলির সাথে সম্পর্কিত নয়? পার্শ্বরেখানালী, ওয়েভেরিয়ান অ্যাসিকাল ক্ষুদ্র অস্থি যা দ্বারা বায়ুথলির অন্তঃকরণের সাথে যুক্ত থাকে। নিউম্যাটিক নালী হচ্ছে বায়ুথলি ও অন্ননালীর মাঝে সংযোগকারী রেখা। আর রেটিমিরাবাইল হচ্ছে বায়ুথলিতে লাল রঙের গ্যাসগ্রন্থি। আর পার্শ্বরেখা নালী হচ্ছে সংবেদনী অঙ্গ। 12 নম্বর, সর্বমুখ পরাগধানী যে পরিবারে দেখা যায়? পোয়াসি। মালবেসি পরাগধানী বৃক্কাকৃতির, পোয়াসি পরাগধানী সর্বমুখ। নিচের কোনটি অমেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গ নয়? ম্যালপিজিয়ান বডি। ম্যালপিজিয়ান নালিকা হচ্ছে অমেরুদণ্ডীর প্রধান রেচনাঙ্গ। ম্যালপিজিয়ান বডি হচ্ছে মানুষ সহ সকল মেরুদণ্ডী প্রাণীর রেচনাঙ্গের অংশ। আর নেফ্রিডিয়াম হচ্ছে অমেরুদণ্ডীর রেচনাঙ্গ। ইউরেট কোষ হচ্ছে অমেরুদণ্ডীর রেচন আনুষঙ্গিক কোষ। হেপাটাইটিস নির্ণয়ে নিচের কোন পরীক্ষাটি করা হয়? এইচবি সার্গেইস অ্যান্টিজেন। এইচবি সার্গেইস অ্যান্টিজেন হচ্ছে হেপাটাইটিস নির্ণয় করা হয়। এটি মূলত এইচবি সার্ফেস অ্যান্টিজেন বা এইচবিএস এজি হবে। প্লাটিলেট অ্যান্টিবডি ডেঙ্গু নির্ণয়ের জন্য ব্যবহার করা হয়। কোনটি মানবদেহের রবিনহুড বলা হয়? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিন অক্সিজেনপূর্ণ পরিবেশ থেকে অক্সিজেন সংগ্রহ করে অক্সিজেনযুক্ত পরিবেশ সরবরাহ করার জন্য এজন্য একে বলা হয় রবিনহুড, রক্তের রবিনহুড। এখানে বাংলা প্রশ্নের সমাধান দেওয়া আছে। এখানে 9 থেকে 13 পর্যন্ত প্রশ্নের সমাধান দেওয়া আছে। ইংলিশ পার্টের কোয়েশ্চেনের সমাধান দেওয়া আছে। 7 থেকে 10 পর্যন্ত দেওয়া আছে। 11, 12, 13, 14 পর্যন্ত দেওয়া আছে। সবগুলো প্রশ্নের ব্যাখ্যা দেওয়া আছে। রিটেন পার্টের সমাধান। ফিজিক্সের 10 মার্কের রিটেন পার্টের সমাধান। 1 নম্বর, এক্স আর ওয়াই দুইটা স্প্রিং ধ্রুবককে একটা ভরহীন আদর্শ স্প্রিং দ্বারা যুক্ত। কোনো একটা মুহূর্তে স্প্রিংটি 1 সেন্টিমিটার সংকুচিত অবস্থায় বস্তু দুইটি আনুভূমিক ও ঘর্ষণহীন একটা তলের উপর স্থির অবস্থায় আছে। বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। বস্তুদ্বয় স্প্রিং থেকে আলাদা হওয়ার মুহূর্তে এক্সের গতিশক্তি হচ্ছে 1 জুল। কে এর মান বের করতে বলেছে, যেখানে এক্সের ভর হচ্ছে ওয়াইয়ের ভরের 0.4 গুণ। প্রথমে ইনিশিয়ালি স্প্রিংটা আদর্শ অবস্থায় যুক্ত আছে। স্প্রিংটা ইনিশিয়ালি এই অবস্থায় ছিল। এটা একটা স্প্রিং, এই স্প্রিংয়ের এক মাথায় একটা বস্তু আর এই মাথায় একটা বস্তু আটকানো আছে। এবার স্প্রিংটিকে চাপ দেওয়া হলো, চাপ দিয়ে সংকুচিত করা হয়েছে। কতটুকু সংকুচিত করা হয়েছে এইখানে প্রশ্নে বলে দিয়েছে। এই যে চাপ দিয়ে সংকুচিত করা হইলো, স্প্রিংয়ের মধ্যে শক্তি কিন্তু সঞ্চিত হয়ে থাকলো। এই সঞ্চিত শক্তি বা বিভব শক্তি হচ্ছে কত? হাফ কে এক্স স্কোয়ার। এটা স্প্রিংয়ের সঞ্চিত শক্তি। যে সংকুচিত অবস্থায় যে বলছে না 1 সেন্টিমিটার সংকুচিত হয়, সঞ্চিত শক্তি সংকুচিত অবস্থায় 1 সেন্টিমিটার। যেহেতু সঞ্চিত শক্তি আমি জানি, তাহলে এখানে এক্সের মান আমি 1 সেন্টিমিটারকে মিটারে নিয়ে গিয়ে বসাই দিব। সংকুচিত অবস্থায় দুটি আনুভূমিক এবং ঘর্ষণহীন একটা তলের উপর স্থির থাকে। এখন আমি সংকুচিত অবস্থায় যে রাখলাম অনুভূমিক অবস্থায় আছে, এবং যে তলের মধ্যে আছে সেটা হচ্ছে একটা ঘর্ষণহীন এবং অনুভূমিকভাবে আছে, এবং তারা স্থির অবস্থায় আছে। তার মানে এখন তারা স্থির অবস্থায় আছে। এবার বস্তুদ্বয়কে মুক্ত করলে তারা পরস্পর থেকে দূরে সরে যায়। এবার বস্তুদ্বয়কে যদি মুক্ত করে দেই, তাহলে এইটা যেই পজিশনে ছিল সেখান থেকে দূরে সরে যায়, সেখান থেকে দূরে সরে যায়। মুক্ত করে দিলে তারা পরস্পর থেকে, দেখো এইখানে ছিল, এখন তারা পরস্পর থেকে কী হয়ে গেলো, দেখো দূরে সরে গেছে। এই যে জায়গায় চলে আসছে, এই জায়গায় চলে আসছে। এবার বস্তুদ্বয় স্প্রিং হতে আলাদা হওয়ার মুহূর্তে এক্সের একটা গতিশক্তি আছে। এবার বস্তুদ্বয় যখন এখান থেকে মুক্ত হইল, মুক্ত হওয়ার সময় এক্সের গতিশক্তি পেলাম 1 জুল। তাহলে মুক্ত হওয়ার মুহূর্তে ঠিক ওই মুহূর্তে 1 জুল হচ্ছে এক্সের গতিশক্তি। কে এর মান তোমাকে বের করতে বলেছে, এক্সের ভর ওয়াইয়ের ভরের 0.4 গুণ। এখন প্রশ্ন মতে স্প্রিংয়ের সঞ্চিত শক্তি বস্তু দুইটার মধ্যে শক্তি সঞ্চার করবে। তাহলে আমি বলতে পারি স্প্রিংয়ের শক্তি, সঞ্চিত শক্তির, স্প্রিংটা যখন এরকম হচ্ছে সংকুচিত অবস্থায় ছিল, বস্তুটাকে যখন মুক্ত করব এই বস্তুটা এরকম গতিশীল হবে। তাহলে আমরা বলতে পারি স্প্রিংয়ের যে সঞ্চিত শক্তি সেটা কি হচ্ছে দুইটা বস্তুর মধ্যে শক্তি হিসেবে সঞ্চারিত হচ্ছে। তাহলে আমি বলতে পারি স্প্রিংয়ের সঞ্চিত শক্তি হচ্ছে এক্স এবং ওয়াই নামক দুইটা বস্তুর মোট শক্তির সমান। এক্সের গতিশক্তি হবে কি হাফ mv স্কোয়ার এক্স ধরে, ওয়াইয়ের গতিশক্তি হবে হাফ mv স্কোয়ার। স্প্রিংটা মুক্ত অবস্থা হওয়ার সময় বস্তুদের মধ্যে বাহ্যিক কোনো বল নাই। দেখো অনুভূমিক এবং ঘর্ষণহীন একটা তলের উপর স্থির অবস্থায় ছিল। স্থির অবস্থায় ছিল দেখে তাদের আগের ভরবেগের গুণফল কী হবে? 0। ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র m1 u1 প্লাস m2 u2
যেহেতু বস্তুটা ঘর্ষণ তলে স্থির অবস্থায় ছিল তাই এই পুরো অংশটুকু কী ধরলাম, শূন্য ধরলাম। এবার স্প্রিংটা যখন গতিশীল হলো তখন তার একটা ভরবেগ প্রডিউস হলো, তখন এক্সের ভরবেগ আর হচ্ছে ওয়াইয়ের ভরবেগ। এখান থেকে ভিওয়াই আর ভিএক্সকে এক পাশে রেখে আমরা বাকিটাকে অপর পাশে নিয়ে আসলাম। এখন খেয়াল করে দেখো, আমরা এখানে কিন্তু বলে দিয়েছিলাম যে এক্সের ভর হচ্ছে ওয়াইয়ের ভরে 0.4 গুণ। তাহলে এখানে আমরা যদি এই মানটা বসাই তাহলে আলটিমেটলি আমার কি এই ফর্মুলাটা যদি সাজে তাহলে আলটিমেটলি আমার মান আসে কত, 2/3। তাহলে 2/3 হবে এখানে মান। তাহলে আমি লিখতে পারি ভিওয়াই ইকুয়ালস টু -2/5 ভিএক্স আর এমওয়াই ইকুয়ালস টু 5/2 এমএক্স। এবার ওয়াইয়ের গতিশক্তির মধ্যে এম এর মান বসাবো আর ওয়াইয়ের ভিওয়াইয়ের মান বসাবো। আর এখানে যদি আমরা বসাই স্কোয়ার যদি করি, আমরা জানি জোর পাওয়ার থাকলে কিন্তু মাইনাসটা চলে যায়। তাহলে এখানে কি হবে, এই দুইয়ের সাথে এই দুই কাটাকাটি চলে যাবে, তাহলে থাকবে কত, হাফ এমএক্স আর ভিএক্স স্কোয়ার। আর এখানে যেহেতু সব কাটাকাটি চলে গেল, এখানে কিন্তু 2/5 রয়ে গেল, যেহেতু স্কোয়ার দুইটা মান, তাহলে একটা কাটাকাটি হয়ে চলে গেল আর আরেকটা 2/5 রয়ে যাবে। এই 2/5 মানে কত, 0.4। তাহলে 0.4টা আলাদা থাকবে। এখন দেখো তো এই পুরোটা অংশ কি ভিএক্সের ইএক্সের গতিশক্তি না, তাহলে কী লিখবো, ইএক্স ইন্টু 0.4। এবার আমরা যে এই মানগুলো পেলাম এই মানগুলো এখন ওই প্রথম যে ইকুয়েশন সেটার মধ্যে বসাবো। হাফ কে এক্স স্কোয়ার, ইএক্সের মান ধরলাম 1 আর ইউ এর মান হচ্ছে 0.4। তাহলে ইএক্স আর ইউ এর মানটা আমরা পেয়ে গেলাম। তাহলে টোটাল যোগ করলে কত আসে, 1.4 জুল। এবার হাফ কে এক্স স্কোয়ার, এক্সের মান কত, 1 সেন্টিমিটার ছিল, 1 সেন্টিমিটারকে আমরা হচ্ছে ভাগ করে আমরা কিসে নিয়ে আসলাম, মিটারে নিয়ে আসলাম। তাহলে পুরো ইকুয়েশনের মধ্যে আননোন কি, কে। তাহলে কে এর মান আমরা পেয়ে গেলাম। 2 নম্বর রিটেন, এক পরমাণুক একটা গ্যাসের N1 মোল আছে, দ্বি পরমাণুক একটা গ্যাসের N2 মোল আছে। এই দুইটা গ্যাসকে মিক্সচার করলাম। এখন বলছে মিশ্রণের গামা CP/CVর মান হচ্ছে কত, 3/2। মিশ্রণের N1 N2-র মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এখন আমরা সিপি মিক্সচারের সিপি বের করব। মিক্সচারের সিপি বের করার সূত্র হচ্ছে কি, যার যার মোল নিচে থাকবে যোগ অবস্থায় আর N1 ইন্টু এই প্রথম গ্যাসের সিপি প্লাস N2 মোল দ্বিতীয় গ্যাসের সিপি, দুটাকে যোগ করে N1 N2 দিয়ে ভাগ করলেই পেয়ে যাব যে এই মিক্সচারের সিপি। একইভাবে মিক্সচারের সিপি বের করব একই ফর্মুলা দিয়ে, একই রকম করে। এবার মিক্সচারের গামা ইজিকালস টু কী লিখব, সিপি মিক্সচার ডিভাইড বাই সিপি মিক্সচার। সিপি মিক্সচারের মান আমরা জানি যে বসাই দিব, আর সিপি মিক্সচারের মান আমরা জানি এই যে নিচে এটা বসাই দিব। আর যেহেতু উপরে N1 N2 নিচে N1 N2 কাটাকাটি চলে যাবে। এবার N1 N2গুলো যেমন ছিল তেমনই থাকবে, শুধু সিপির মান লিখবো। দেখবে ইসাক স্যারের বইতে কিন্তু এই মান দেওয়া আছে যে এক পারমাণবিক গ্যাসের জন্য কি হবে সিপির মান, দ্বি পারমাণবিক গ্যাসের জন্য সিপির মান কি হবে। এক পারমাণবিক গ্যাসের জন্য সিপির মান হবে 5/2R আর দ্বি পারমাণবিক গ্যাসের জন্য সিপির মান হবে 7/2R। এবার নিচে আসি সিবির মান, খেয়াল করে দেখো সিবি হচ্ছে সিপি থেকে আর বিয়োগ করব। তাহলে সিপির মান যদি হয় 5/2R থেকে আর বাদ দেই তাহলে কত আসবে, 3/2R। দ্যাটস ওয়াই আমরা এখানে সিবির মান বসাইলাম 3/2R। একইভাবে এই দ্বিতীয় গ্যাসের সিবি হবে কি, যে সিপি দ্বিতীয় গ্যাসের সিপি হচ্ছে 7/2R বিয়োগ আর, তাহলে কত আসবে 5/2R। এটা হচ্ছে দ্বিতীয় গ্যাসের সিবির মান। দেখো এখানে 5/2R বসানো হয়েছে। এবার আমি যদি ক্যালকুলেশন করি, দেখো এখানে লসাগু করলে 2 আসে, এখানে লসাগু করলে 2 আসে, 2গুলো সব যদি কমন নেই তাহলে কাটাকাটি চলে যাবে। এখানে থাকবে 5n আর এখানে থাকবে 7n2 আর এখানে থাকবে 3n1 আর এখানে থাকবে 5n2। তাহলে আমরা এই ইকুয়েশনটা পেলাম। এবার যদি আর গুণ করি, এই 3/2 এর মান কোথায় পেলাম, এই যে এখানে দেওয়া আছে। এবার আর গুণ করে আমরা পেয়ে গেলাম N1 আর N2 মান সমান। এটা হচ্ছে অ্যান্সার। 3 নম্বর অঙ্ক, এখানে একটা সার্কিট দেওয়া আছে। কার্শফের সূত্র ব্যবহার করে এই সার্কিটটার প্রতিটি শাখার বিদ্যুৎ প্রবাহের মান বের করতে বলছে। তো আমরা ধরলাম এই জায়গা থেকে একটা বিদ্যুৎ গেল I1 গিয়ে দুটা ভাগে ভাগ হয়ে গেল, এটা I3 আর একটা কি এটা হচ্ছে I3 পার্টে ভাগ হয়ে গেল আর এটা I2 পার্টে ভাগ হয়ে গেল, আর এখানে প্রবাহটা ছিল I1। তার মানে আমাকে I1 I2 I3 এই তিনটা মান বের করতে হবে। এখন আমি কারেন্টের ডিরেকশন ধরে নিলাম, ধরো এন্টি ক্লকওয়াইজ এদিকে গেল, এন্টি ক্লকওয়াইজ এদিকে গেল। আর আমরা জানি ব্যাটারি ছোটো মাথা মাইনাস বড় মাথা প্লাস, যদি কারেন্ট প্রবেশ করে সেই প্রান্তটা হচ্ছে প্লাস, বের হইলে মাইনাস, কারেন্ট প্রবেশ করলে প্লাস, বের হইলে মাইনাস। আর ব্যাটারি ছোটো মাথা মাইনাস বড় মাথা প্লাস, প্রবেশ করলে প্লাস, বের হইলে মাইনাস। এখন আমরা এই জায়গায় অথবা এই জায়গায় আমরা কার্শফের প্রথম সূত্র যদি অ্যাপ্লাই করি, দেখো তো ইনকামিং কারেন্ট কত I1 আর আউটগোয়িং কারেন্ট হচ্ছে দুটা I2 I3, তাহলে এটা দিয়ে একটা ইকুয়েশন পাবো। এটা লাগলাম ইকুয়েশন 1। এবার প্রথম লুপে
কাশফসের সেকেন্ড লটা অ্যাপ্লাই করব। তাহলে খেয়াল করে দেখো তো প্রথমে কি পাই -50 পাই, তাহলে লিখবো প্রথমে -50। এরপর এই জায়গায় গেলাম, প্রবাহ হচ্ছে I1 আর রোধ হচ্ছে 2, তাহলে কি লিখবো 2I1, যেহেতু প্লাসকে আগে পেয়েছি তাহলে চিহ্ন হবে কি প্লাস। এবার এখানে আসবো, এখানেও প্লাস আগে, তাহলে প্লাস পাইলাম 2I2, তাহলে এই অংশটুকু লিখলাম +2I2 ইজিকালস আসবে কত 0। তাহলে প্রথম লুপে আমি দ্বিতীয় লুপে আমি কি করব, প্রথম লুপে আমি কাশফসের দ্বিতীয় সূত্র অ্যাপ্লাই করব। এবার এটাকে পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, তাহলে এই ফরম্যাটটা আসলো। একটু আগে আমরা দেখলাম I1 এর মান হচ্ছে কত I2 + I3, তাহলে I1 এর বদলে লিখলাম I2 + I3। এবার পুরোটা ক্যালকুলেশন করলে দেখো এরকম একটা ফর্মুলা আসবে। এবার আমরা দ্বিতীয় লুপ, তার মানে হচ্ছে এই লুপটাতে সেকেন্ড ল অ্যাপ্লাই করব কাশফসের। তাহলে আমি যদি এভাবে আসি, তাহলে প্রথমে কাশের দেখা হয় মাইনাস সাথে, তাহলে -20। তারপর এখানে আসবো, কাশের দেখা হচ্ছে প্লাসের সাথে, তাহলে কি লিখবো +2I3। তারপরে এখানে যাব, কোন প্রান্তের সাথে দেখা হয়েছে আগে মাইনাস, তাহলে লিখবো মাইনাস, রোধ কত 2, প্রবাহ কত I2, তাহলে 2I2 ইজিকালস আসবে কত 0। তাহলে এই জিনিসটাই আমরা এই জায়গায় অ্যাপ্লাই করব। এবার পুরোটাকে 2 দিয়ে ভাগ করব, এই ফরম্যাটটা পাবো। এবার এটাকে সাজায় লিখবো I2 I3 = 10, আর এখানে সাজায় লিখবো। এবার এই দুইটাকে যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে সেখান থেকে আমরা I2 এর মান পেয়ে যাব। I2 এর মান যদি এক জায়গায় বসায় দিই, তাহলে পেয়ে যাবো I3 এর মান, আর I2 I3 এর মান যদি আমি এখানে বসাই, তাহলে পেয়ে যাবো I1 এর মান। তাহলে আমরা প্রতিটা অংশের কারেন্টের মান পেয়ে যাব। 4 নম্বর প্রশ্ন বলছে 310 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটা আলো একটা ধাতব তলের উপর আপতিত হলে 0 থেকে সর্বোচ্চ এত জুল গতিশক্তির ইলেকট্রন নির্গত হয়। তাহলে এই একটা ধাতুর খণ্ড, এটার মধ্যে যে তরঙ্গটা আপতিত হইল সেটা কত 310 ন্যানোমিটার। এটা থেকে ইলেকট্রন যে নির্গত হইলো, ইলেকট্রনের বেগ ছিল শুরুতে 0, তাহলে ইলেকট্রন ফাইনালি কত বেগ লাভ করলো 4 × 10⁻⁻19 লাভ করলো। কোন সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতুর থেকে ইলেকট্রন নির্গত করবে তা বের করো। তাহলে সর্বোচ্চ কত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ওই ধাতু থেকে ইলেকট্রন নির্গত করবে সেটা বের করতে বলেছে। যেখানে Hc এর গুণফল বলে দিয়েছে হচ্ছে 1240 ইলেকট্রন ভোল্ট ন্যানোমিটার, গুণ অবস্থা আছে কিন্তু, খেয়াল করো। আধুনিক পদার্থবিজ্ঞানের সবচেয়ে পপুলার সূত্র কী ছিল, আপতিত শক্তি = কার্যাপেক্ষক প্লাস কি ইলেকট্রনের গতিশক্তি Kmax। এবং আপতিত শক্তি সূত্র কি hc/λ, আর কার্যাপেক্ষকের সূত্র কি hc/λ0, আর গতিশক্তির তো Kmax থাকলো, কারণ আমি এখানে গতিশক্তির মান সরাসরি জানি। এবার আমরা hc এর মান প্রশ্নে দেওয়া ছিল এটা বসাইলাম, আর ল্যামডার মান কত ন্যানোমিটার এককে ছিল 310, এই 310টা নিচে বসাইলাম, ন্যানোমিটার এককে থাকবে। তারপর সমান দিব, তারপর hc এর মান আবার এখানে দেওয়া আছে সেটা বসাবো, ল্যামডা নটের মান যা ছিল আননোন আমি জানি না সেটা বের করব, আর Kmax দেওয়া আছে জুলকে আমরা কি করব, ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে পুরাটা চলে আসবে কি ইলেকট্রন ভোল্টে। কেন, কারণ আমাদের এটা ইলেকট্রন ভোল্ট, এটা ইলেকট্রন ভোল্ট, এটা ইলেকট্রন ভোল্ট, তাহলে সবগুলো ইলেকট্রন ভোল্ট থাকলে আমাদের জন্য ক্যালকুলেশন সহজ হবে। এবার এটা কাটাকাটি করব, 4 থাকবে, এইটা পাবো এখানে এরকম 40, দেখো 10⁻⁻19 কাটাকাটি চলে গেল, আর এখানে দশমিকের জন্য উপরে লিখবো 1, আর দশমিকের পর 1 ঘরের জন্য লিখবো 10, তাহলে 4কে 10 দিয়ে গুণ করলে কত আসে 40, আর এটা হয়ে যাবে 1.6 এর জায়গায় কত 16। এবার পুরোটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে ল্যামডা নটের মান চলে আসবে। এই ল্যামডা নটই হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য যেটা থেকে ইলেকট্রন নির্গত হবে ধাতু থেকে। রসায়ন লিখিত প্রশ্ন, নিচের কোনগুলো আদ্র বিশ্লেষিত হয় না, কারণ সহ ব্যাখ্যা করো। এই 3টা যৌগ বলে দিয়েছে ও আদ্র বিশ্লেষিত হয় না। দেখো কার্বনের ফাঁকা ডি অরবিটাল নাই, তাই আদ্র বিশ্লেষিত হবে না। সিলিকনের ফাঁকা ডি অরবিটাল আছে, তাই আদ্র বিশ্লেষিত হবে। আর সোডিয়াম ক্লোরাইড হচ্ছে আয়নিক যৌগ বিধায় আয়নিত হয়ে যাবে, আদ্র বিশ্লেষিত হয় না। পরের প্রশ্ন জিজ্ঞেস করছে 2 নম্বরে, কপার সালফেটের জলীয় দ্রবণে অতিরিক্ত পরিমাণ জলীয় অ্যামোনিয়া ধীরে ধীরে যোগ করলে সংঘটিত বিক্রিয়াটা লেখো। কপার সালফেটের জলীয় দ্রবণে এখন আমি কি করব, অ্যামোনিয়ার অতিরিক্ত জলীয় দ্রবণ, তাহলে অ্যামোনিয়া NH3 সাথে আমি যদি পানি দেই তাহলে এটাকে বলছি অ্যামোনিয়ার জলীয় দ্রবণ। অ্যামোনিয়ার জলীয় দ্রবণটা আলটিমেটলি অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন করে। তাহলে আমি আলটিমেটলি আসলে কী বিক্রিয়া পাই, যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ মানে হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, আর এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের সাথে কপার সালফেটের বিক্রিয়া হবে, প্রথমে উৎপন্ন করবে কপার সালফেট আর কপার হাইড্রোক্সাইড, আর সাথে অ্যামোনিয়াম সালফেট। এবার এই পুরো যৌগটাকে আবার লিখলাম, লেখার পর বলছে অতিরিক্ত জলীয় দ্রবণে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ চালনা করলাম, তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণ হবে এখানে। তাহলে এই দুটো মিলে বিক্রিয়া করে উৎপন্ন করবে তোমাদের ফেভারিট টেট্রাঅ্যামিন কপার 2 সালফেট অথবা টেট্রাঅ্যামিন কিউপ্রিক সালফেট নামক একটা যৌগ। 2 নম্বর, স্ফুটনাঙ্কের সংজ্ঞা দাও। হাইড্রোজেন ফ্লোরাইডের স্ফুটনাঙ্ক হাইড্রোজেন ক্লোরাইডের চেয়ে বেশি কেন? হাইড্রোজেন ক্লোরাইড হচ্ছে পোলার অণু, হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, তার মানে ও পোলার অণু বাট হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না। আর হাইড্রোজেন ফ্লোরাইড পোলার অণু এবং হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে। যেহেতু হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না, ফলে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে কম, আর যেহেতু ও পোলার অণু প্লাস হাইড্রোজেন বন্ড গঠন করে, ফলে ওর গলনাঙ্ক স্ফুটনাঙ্ক হবে বেশি। বি নম্বরে, সবল অ্যাসিড সবল ক্ষারের প্রশমন তাপ -57.9
-57.3 কিলোজুল পার মোল ধ্রুবক হলেও দুর্বল অ্যাসিড সবল ক্ষারের ক্ষেত্রে এই মানটা এটার চেয়েও কম ঋণাত্মক হয় কেন? সবল অ্যাসিড সবল ক্ষারের মধ্যে পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় এবং অল টাইম OH এবং H+ তৈরি করে সর্বাধিক সংখ্যক, এজন্য প্রশমন তাপ অল টাইম স্থির থাকে এবং সেটা কত -57.3 কিলোজুল পার মোল, সবসময় এটা কনস্ট্যান্ট থাকে। কিন্তু দুর্বল অ্যাসিড আর সবল ক্ষারের ক্ষেত্রে যেহেতু দুর্বল অ্যাসিড তাই পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয় না, ফলে সেইখানে আয়নিত হওয়ার জন্য এক্সট্রা পরিমাণ শক্তি গিয়ে ব্যয় হয়, তাই প্রশমন তাপের একাংশ দুর্বল অ্যাসিডকে বিজিত করতে ব্যবহৃত হয়। এই জন্য প্রশমন তাপের মান -57.3 কিলোজুল পার মোল থেকে যে কম ঋণাত্মক হয়। 3 নাম্বার, নিম্নলিখিত বিক্রিয়া XYZ এর স্থলে বিকারকের সংকেত, বিক্রিয়ার শর্ত এবং PQ এর স্থলে উৎপাদের সংকেত লিখতে হবে। দেখো এই জায়গায় হচ্ছে তোমার কি দেওয়া আছে, একটা অ্যালকোহল দেওয়া আছে, অ্যালকোহল থেকে উৎপন্ন করবে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করার জন্য তুমি অনেক ধরনের বিকারক দিতে পারো, সবচেয়ে ভালো বিকারক হচ্ছে অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড। তোমরা হচ্ছে এই জিনিসটা পড়ে আসছিলা যে লুকাস বিকারকের এই জিনিসটা HCl আর জিঙ্ক ক্লোরাইড, তাহলে এখানে আমরা ইউজ করবো HCl আর জিঙ্ক ক্লোরাইড, অনাদ্র জিঙ্ক ক্লোরাইড তাপ দিব। এবার অ্যালকাইল হ্যালাইড থেকে উৎপন্ন করবা যেহেতু CN আছে, তাহলে CN আনার জন্য এখানে ইউজ করতে হবে কি KCN, এটা সবচেয়ে বেশি ইউজ হয়, তাহলে এখানে হবে কি KCN। আর একটা কথা বলি, এখানে হচ্ছে যেহেতু ক্লোরাইড বানাতে চাও তুমি চাইলে PCl3, PCl5, SOCl2 যে কোনো একটা ইউজ করতে পারবা, তবে এটা সবচেয়ে বেশি আর তোমরা ইন্টারমিডিয়েট শিখে আসছো তাই এটাই লিখবা। এখন তোমরা CN পেয়ে গেলা, CN থেকে এবার NH2 আনতে হবে, তাহলে NH2 আনার জন্য তোমাকে কী করতে হবে, বিজারণ করতে হবে। বিজারণের জন্য কি ইউজ করবো আমরা, লিথিয়াম অ্যালুমিনিয়াম টেট্রাহাইড্রাইড শুষ্ক ইথার মিডিয়ামে, ফলে এখন তোমার কি হয়ে গেল, এই জায়গায় NH2 উৎপন্ন হয়ে গেল। এবার NH2 থেকে তুমি কি করবা, NH2কে তুমি যেহেতু এখানে হচ্ছে তোমার অ্যাসিড দিলা নাইট্রাস অ্যাসিড, তাহলে নাইট্রাস অ্যাসিডের হচ্ছে দুইটা অংশ, তোমার হচ্ছে নাইট্রাস অ্যাসিডের দুইটা অংশের মধ্যে এখন তুমি এটার সাথে যখন এটা বিক্রিয়া করবে তখন উৎপন্ন করবে দুইটা জিনিস, একটা হচ্ছে এখানে উৎপন্ন করবে অ্যালকোহল, এই যে এখানে একটা অ্যালকোহল উৎপন্ন হবে, আর একটা হচ্ছে কি নাইট্রোজেন গ্যাস উৎপন্ন হবে, আর সাথে পানি থাকবে। 4 নম্বরের সালফার ডাইঅক্সাইড 2 মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 3 মোল সালফার ডাইঅক্সাইড, বিক্রিয়ার সাম্যাঙ্ক KC রাশিমালাটা লেখো এবং বিক্রিয়াটি সাম্যাবস্থা থাকা অবস্থায় অক্সিজেন এবং সালফার ট্রাই অক্সাইডের ঘনমাত্রা দ্বিগুণ করলে নতুন সাম্যের অবস্থান কোন দিকে যাবে ব্যাখ্যা করতে বলেছে। KC কষ্ট কী লিখবো, উৎপাদের ঘনমাত্রার আগে স্কোয়ার দিব, আর হচ্ছে এটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রার সামনে 2 আছে দেখে স্কোয়ার করবো, আর অক্সিজেনের ঘনমাত্রা। এবার অক্সিজেন এবং সালফার ট্রাইঅক্সাইডের ঘনমাত্রা দ্বিগুণ করা হলো, তাহলে সালফার ট্রাইঅক্সাইডের সাথে জাস্ট এক্সট্রা 2 গুণ হবে আর অক্সিজেনের সাথে এক্সট্রা 2 গুণ হবে। এখন দেখো আমি যদি স্কোয়ার করি তাহলে এখানে কি উৎপন্ন হয় 2 স্কোয়ার মানে 4, আর নিচে 2 কাটাকাটি চলে গেলে আলটিমেটলি 2 থাকবে, আর বাকি সব যেমন ছিল তেমনই থাকবে, তাহলে 2 এর মতন থাকলো, আর এই অংশটুকু কি আমরা পেলাম কি KC। এখন আমরা এখানে দেখলাম যে ঘনমাত্রা যদি দ্বিগুণ করি তাহলে QC এর মান হয় KC বড়, QC বড়, KC হচ্ছে ছোট, তার মানে যেহেতু QC বড় তাই সাম্যাবস্থা বাম দিকে সরে যাবে, তাহলে সাম্যাবস্থা কোন দিকে সরে যাবে, বাম দিকে সরে যাবে, বিক্রিয়কের উপাদান বৃদ্ধি পাবে, উৎপাদের ঘনমাত্রা কমে যাবে। পানিতে দ্রবীভূত অক্সিজেন DO এর সংজ্ঞা দাও এবং WHO অনুমোদিত BOD COD এর সর্বোচ্চ মাত্রা লেখো। DO হচ্ছে প্রতি লিটার মানে 1 লিটার নমুনা পানির মধ্যে অক্সিজেন সমৃদ্ধকরণে ওই পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণকে বলা হয় DO, ডিজলভড অক্সিজেন। WHO অনুমোদিত BOD এবং COD এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 6 ppm আর 10 ppm। উচ্চতর গণিতের রিটেন 1 নাম্বার, Z+1 মডুলাস অফ Z+1 Z+2 1+i সমীকরণ হতে z এর মান বের করো যেখানে z একটি জটিল সংখ্যা। তাহলে ধরি z = জটিল সংখ্যা থেকে z কি লিখবো, x + iy। এবার প্রশ্নটা তোলার পর এখানে z এর মান বসাবো, সুন্দর মতো z এর মান বসাই দিলাম। এবার আমরা কি করব, এইখানে এটা বাস্তব, তাহলে এই দুটাকে একসাথে রাখবো আর iy-টাকে আলাদা রাখবো, আর এখানেও এই দুটা বাস্তব আর এই দুটা কাল্পনিক, তাহলে বাস্তবগুলো একসাথে রাখবো, কাল্পনিকগুলো একসাথে রেখে i কমন নিব। এবার মডুলাস বের করার সময় কী করবো, বাস্তব অংশের উপর স্কোয়ার আর কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার, তাহলে কী লিখবো, বাস্তব অংশের উপর স্কোয়ার প্লাস কাল্পনিক অংশের সহগের উপর স্কোয়ার √ করবো, তাহলে মডুলাস বের হয়ে আসবে, আর এই পাশে যা ছিল তাই থাকবে। এবার এখানে এই পুরোটাই বাস্তব, তাহলে মনে ধরলাম i × 0 ধরলাম, কেন আমি এখন সহগ সমীকৃত করব, তাহলে বাস্তবের সাথে বাস্তব আর কাল্পনিক অংশের সহগের সাথে কাল্পনিক অংশের সহগ সমীকৃত করলাম, তাহলে এখান থেকে আমি পেয়ে গেলাম y এর মান -2। এবার y এর মান -2 আমি কী করবো, এই পাশে যে সহগ সমীকৃত করলাম এটার মধ্যে y এর মান -2 বসাই দিব। তো এখানে a + b হোল স্কয়ার সূত্রে ভাঙবো, y স্কয়ার থাকলো, এই পাশে যা ছিল তাই থাকলো। এখন আমরা যেহেতু উভয় পক্ষে বর্গ করেছি রুটটা সরানোর জন্য, তাহলে এটা হবে a + b হোল স্কয়ার, তাহলে a স্কয়ার + 2ab + b স্কয়ার ফর্মুলায় ফেললাম। এবার উভয় পক্ষে সব কাটাকাটি করার পর y এর মান পেলাম। এবার y এর মান যদি বসায় দিই তাহলে শুধু এই ইকুয়েশনের মধ্যে আননোন কি x, সেখান থেকে x এর মান চলে আসলো। এবার y এর মান জানি, x এর মান জানি, তাহলে এই z = কি লিখবো, x + iy, এবার x এর মান বসায় দিব, y এর মান বসায় দিব, চলে আসলো আমার অ্যান্সার। 2 নাম্বার, এইটা একটা বৃত্তের সমীকরণ, এটা একটা বৃত্তের সমীকরণ, এই বৃত্ততে পরস্পরকে স্পর্শ করে, স্পর্শ বিন্দুটি স্থানাঙ্ক বের করো।
এই যে দুইটা বৃত্ত পরস্পরকে স্পর্শ করে স্পর্শবিন্দুর স্থানাঙ্ক বের করতে বলছে। তাহলে প্রথম বৃত্তের ইকুয়েশন থেকে আমরা বৃত্তের কেন্দ্র বের করব, মাইনাস এক্সের সহগ বাই 2 মাইনাস ওয়াই সহগ বাই 2। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্র চলে আসলো, তাহলে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি হোল রুট করলে পেয়ে যাবো প্রথম বৃত্তের ব্যাসার্ধ। একইভাবে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। এবার এই প্রথম বৃত্তের কেন্দ্র থেকে দ্বিতীয় বৃত্তের কেন্দ্র দূরত্ব বের করব। দূরত্ব পেয়ে গেলাম এই C1 থেকে C2 এর দূরত্ব। এরপর হচ্ছে দুটা ব্যাসার্ধ যোগ করব, ব্যাসার্ধ যোগ করে এটা পেয়ে গেলাম। তার মানে আমি বুঝতে পারলাম যে কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব ব্যাসার্ধের যোগফলের সমান, তার মানে বৃত্তদ্বয় পরস্পরকে বহিঃস্থভাবে স্পর্শ করে। এবার দ্বিতীয় অংশ R1 R2 অনুপাত, এই যে R1 আর R2 অনুপাত দেওয়া আছে কত, এইটা, তার মানে 1:2। তাহলে স্পর্শবিন্দু স্থানাঙ্ক ধরলাম কত, x, y। এবার হচ্ছে অন্তর্বিভক্ত করার সূত্রে যে সূত্র ছিল সেটা, ভুজ লিখবো x আর কোটি লিখবো y। অন্তর্বিভক্ত যেহেতু করছে তাহলে প্লাস কত অনুপাতে করছে, 1:2, তাহলে 1 + 2 1 + 2। এবার কি করব, তোমার হচ্ছে এই যে হচ্ছে এই পাশের ভুজের সাথে এই পাশের অনুপাত আর এই পাশের ভুজের সাথে এই পাশের অনুপাত গুণ করব। তাহলে 1 এর সাথে 5 এর গুণ আর 2 এর সাথে 2 এর গুণ, একইভাবে কোটিটা বের করব। স্পর্শবিন্দুর স্থানাঙ্ক চলে আসলো। 3 নাম্বার, এই একটা সরলরেখা একটা সরলরেখা এবং এই বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলেছে। x = 1 আর y = x - 2 x² y। তাহলে আমরা যদি লিখি তাহলে আমরা পেয়ে গেলাম x = 1, এই যে সরলরেখা, আর y = x - 2, তাহলে এটা হচ্ছে এই সরলরেখা, আর হচ্ছে y² x, এটা হচ্ছে এই বক্ররেখাটা। এখন আমরা এই সমীকরণ দুইটার ছেদবিন্দু, এই যে প্রথম দুই নাম্বার সরলরেখা এবং 3 নাম্বার বক্ররেখা, এই দুইটাকে সমাধান করে আমরা ছেদবিন্দু পেয়ে যাব। তাহলে এই জায়গায় ছেদবিন্দু পেয়ে গেলাম কত 1 - 1 আর 4 - 2। এই যে 4 - 2 হচ্ছে এই ছেদবিন্দু আর 1, -1 এটা হচ্ছে এই ছেদবিন্দু। এবার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করব কত, 1 থেকে 4 পর্যন্ত yu - y1 dx। এবার এটার মান কত, √x, আর এটার মান কত, x - 2। এবার এই অংশটুকুকে আমি যদি ব্রেকেটটা তুলে দিই তাহলে মাইনাস কি হয়ে যাবে, প্লাস। এবার এই অংশটুকুকে আমি ইন্টিগ্রেশন করব, করার পর লিমিট হচ্ছে 4 থেকে 1 পর্যন্ত, 1 থেকে 4 পর্যন্ত। তারপর এখানে বসাবো আপার লিমিট লোয়ার লিমিট। তাহলে এই লিমিটটা যদি বসাই তাহলে এটা পাবো, এটাকে ক্যালকুলেশন করলে আমরা ক্ষেত্রফল পেয়ে যাব। একটা টাওয়ারের উপর থেকে মুক্ত হয়ে পড়ন্ত একটা বস্তু শেষতম সেকেন্ডে টাওয়ারের উচ্চতার 4/9 অংশ অতিক্রম করে। টাওয়ারের উচ্চতা কত, ধরে মুক্ত হয়ে পড়ন্ত বস্তুর পতনকাল t, তার মানে উপর থেকে যখন নিচে পড়ে তখন তার সময় লাগছে t, আর টাওয়ারের উচ্চতা দেওয়া আছে কত, h। এবার শেষতম সেকেন্ড, লাস্ট সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব, তাহলে তম সেকেন্ডের সূত্র কি, h = u + ½ g 2t - 1, যততম সেকেন্ড সেই টিটার মান বসাবো। এবার বলেছে লাস্ট সেকেন্ডে তার অতিক্রান্ত দূরত্ব হচ্ছে পুরা বিল্ডিংয়ের উচ্চতার 4/9 অংশ, আর ইসির অবস্থা কি ফেলছে দেখে, u0 আর ½ g 2t - 1। এবার পুরো ইকুয়েশনের মধ্যে দেখো তো টিটা আননোন, তাহলে এরকম টি এর একটা এইভাবে বসাবো। এবার এইচ এর একটা সূত্র আছে, h = কত লিখবো, ½ gt²। তাহলে এখন দেখো তো পুরো ইকুয়েশনে জি কাটাকাটি চলে গেল, তাহলে টি এর একটা দ্বিঘাত সমীকরণ হয়। এই টি এর দ্বিঘাত সমীকরণটা যদি আমি সলভ করি, এই ফর্মুলাটা ছিল তোমাদের ax² + bx + c = 0 হলে x এর সমাধান আসবে -b ± √v² - 4ac / 2a। এই ফর্মুলাটার মধ্যে আমি বসালাম। এখানে a এর মান হচ্ছে 4 আর b এর মান হচ্ছে -18 আর c এর মান হচ্ছে কত, 9। এই ইকুয়েশনের মধ্যে যদি আমি বসাই তাহলে টি এর দুইটা সমাধান আসবে। এখন বলছে টি এর মান 1 সেকেন্ডের কম হতে পারবে না, তাই এটা গ্রহণযোগ্য না। শেষতম সেকেন্ড যেহেতু বলছে তার মানে 1 সেকেন্ডে সে বেশ কয়েক সেকেন্ড চলছে, তাহলে এই মানটা 1 সেকেন্ডে ছোটো হয়ে যায়, তাহলে এই মানটা গ্রহণযোগ্য না, কারণ শেষতম সেকেন্ড হলে আগে অন্তত 2-3 সেকেন্ড হইলেও পরিভ্রমণ সে করছে, ফলে টি এর মান হবে এটা। আর টি এর মান যদি আমি এখানে বসাই দিই তাহলে টাওয়ারের উচ্চতা পেয়ে যাব। জীববিজ্ঞান লিখিত অংশ, স্থায়ী টিস্যুর 5টি বৈশিষ্ট্য। নিচে স্থায়ী টিস্যুর 5টি বৈশিষ্ট্য দেওয়া হইল। C4 উদ্ভিদের 5টি বৈশিষ্ট্য, C4 উদ্ভিদের 5টা বৈশিষ্ট্য এখানে লেখা আছে। তারপরে হচ্ছে দুইটা পরের পার্থক্যকরণ বৈশিষ্ট্য একটা করে উদাহরণ দেওয়া আছে এখানে। তারপরে 4 নম্বরে মানুষের খাদ্য পরিপাকে সহায়তা করে 5টা হরমোনের কাজ বলে দিয়েছে। বাংলা অংশের সারমর্ম, প্রমিত বানান, সংজ্ঞার্থ, উপসর্গ, জটিল বা কপনহিতে সব দেওয়া আছে। ইংলিশ রিটেন পার্টের প্রশ্নের সমাধান।